দীর্ঘ বছরের কর্মক্ষেত্র তাঁর বিধানসভা, সেখানেও কিন্তু নিয়ে যাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, আজকে একেবারে প্রাক্তন সহযোগী তার সঙ্গে শেষবারের সাক্ষাৎ, শেষবারের শ্রদ্ধা জানানোর সুযোগ। একেবারেই তাই। এবং দেখো, বুদ্ধদেব ভট্টাচার্যের যে দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন, তার সঙ্গে কিন্তু এই বিধানসভার কোথাও একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। সেই 1977 সাল যখন কাশীপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথমবারের জন্য নির্বাচনে জয়ী হয়ে এলেন, সেই সময় এই বিধানসভাতে এসে তারপর শপথ নিয়েছিলেন রাজভবনে, এবং তারপর সেখান থেকেই তার বিধানসভার যাত্রা শুরু। 77 সালে তিনি মন্ত্রী হলেন। একেবারে বয়স তখন তার একেবারেই কম, তার উপরে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলো। 82 সালে অবশ্য তাকে পরাজিত হতে হলো। তারপর আবার 87 সাল থেকে 2012 এই দীর্ঘ বছর কখনো তিনি একাধিক দপ্তর সামলেছেন। তারপর থেকে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, যদিও একটা সময় অত্যন্ত কম, জ্যোতি বসু সরে যাবার পর, কিন্তু 3বার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। এবং এই যে বিধানসভা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই বিধানসভার প্রতিটা অলিন্দে কিন্তু তার একাধিক স্মৃতি জড়িত। আমরা যখন বিধানসভায় আসতাম, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, আমরা দেখতাম যে বিধানসভা চলার সময় অধিকাংশ সময় কিন্তু তিনি বিধানসভায় থাকার চেষ্টা করতেন। তিনি মন্ত্রীদের বলতেন যে বিরোধী দলের নেতৃত্ব কি অভিযোগ করছে সেগুলো মন দিয়ে শুনতে হবে, সেগুলো চেষ্টা করতে হবে সমাধান করার। ঠিক যে পথে হাঁটতেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যও কিন্তু সেই পথ অনুসরণ করার চেষ্টা করতেন। সাধারণত বৃহস্পতিবার তার প্রশ্ন উত্তর থাকতো। তার যে স্বরাষ্ট্র দপ্তর, তার যে প্রশ্ন, সেটা বৃহস্পতিবার থাকতেন। এবং বৃহস্পতিবার 11টা বাজার 10 মিনিট আগে বুদ্ধবাবুর কনভয় এসে পৌঁছতেন এই বিধানসভাতে। এবং পেছনের যে গেটটা রয়েছে, সাধারণত মন্ত্রীরা যে গেট দিয়ে ঢোকেন, সেখান থেকে নেবে তিনি সোজা চলে যেতেন তার ঘরে। এবং 11টা থেকে 1 ঘন্টা তার প্রশ্ন উত্তর চলত। এবং স্বরাষ্ট্র দপ্তর নিয়ে অসংখ্য অভিযোগ বিরোধীদের থাকতো। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, উত্তাল হতো বিধানসভা। কিন্তু আমরা দেখেছি যে বুদ্ধবাবু কিন্তু প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতেন। এবং কখনো কোনো ঘটনা ঘটলে তার যদি কোনো বিস্তৃত বিবরণ দেওয়ার প্রয়োজন হয়, যদি কোনো বক্তব্য রাখার প্রয়োজন হয়, বুদ্ধবাবু কিন্তু এই বিধানসভাতেই বেছে নিতেন। এবং এই বিধানসভাতেই কিন্তু 2011 শেষ বিধানসভার অধিবেশনে তার ভাষণ এখনও পর্যন্ত এটা কিন্তু একটা অন্যতম দলিল হয়ে রয়েছে। কেন শিল্পের প্রয়োজন, কেন কৃষিকে ভিত্তি করেই শিল্পের পথে হাঁটতে হবে, 2011 উত্তাল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তার যে ভাষণ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, সেটা নিঃসন্দেহে এখনো পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ দলিল। একদমই, সবটাই সকলের মনে থেকে যাবে চিরকাল। ধন্যবাদ জানাই আমাদের দুই প্রতিনিধিকে।